তৃণমূল আমলে দুর্নীতির পরশপাথর, এই পরশপাথর সিনেমাটা দেখেছিলেন? তুলসী চক্রবর্তী একটা পাথর ওই লোহার গায়ে টাচ করছিলেন, লোহাটা সোনা হয়ে যাচ্ছিল। আর তৃণমূল জমানায় একজন পাথর বিক্রি করে ঘরে তুলেছে তাল তাল সোনা, কান পাতলে শোনা যায় সেই ব্যক্তি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। তার নাম মিনার মণ্ডল। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে, আমরা এআই এর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত যা হিসেব তাতে টাকা সোনা মিলিয়ে সূত্র বলছে অন্তত সেই সম্পত্তিটা 25 কোটি টাকা, এটা সূত্র বলছে। এখনো ঘড়ির কাঁটা 6:58, এখনো টাকা গোনার কাজ চলছে। এআই নির্মিত যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মিনার মণ্ডল, তিনিও বোধহয় একটা পরশ পাথর পেয়ে গেছিলেন, মানে পাথর বিক্রি করেছেন আর ঘরে তাল তাল সোনা তুলেছেন। 17 ঘন্টা হয়ে গেল তার বাড়িতে পুলিশের তল্লাশি। গতকাল মধ্যরাতে পুলিশ পৌঁছে গেছিল, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পেয়েছি তাতে সম্পত্তি, সোনা দানা, টাকা পয়সা মিলিয়ে সংখ্যাটা প্রায় 25 কোটি। সূত্র এটাই বলছে। 17 ঘন্টা পর একেবারে আপডেট, ঘড়ির কাঁটা 7টা যখন। হিমাদ্রি, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে। এই ছবিটা প্রথমেই দেখাবার চেষ্টা করব যে টাকা গোনার কাজ যেটা দীর্ঘ বেশ কিছু কয়েক ঘন্টা ধরে চলছিল সেটা প্রায় শেষের পথে। দেখতে পাচ্ছ মোহাম্মদবাজার থানার পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। ভেতর থেকে এই যে ব্যারিকেডের ভেতর কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। বাড়ির সামনে এটা ছবিটা দেখাবার চেষ্টা করব। বাড়ির সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে জওয়ান তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। যে পরপর 5টি ট্রাঙ্ক সকালবেলায় আমরা দেখেছিলাম, যে টাকা গোনার মেশিন আমরা দেখেছিলাম, সেইগুলিকে যে বাড়ির ভেতর ভরা হয়েছিল, পদস্থ আধিকারিকরা ছিলেন। দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু সেখানে কোটি কোটি টাকা গোনা হয়েছে এবং কেজি কেজি সোনা সেখান থেকে উদ্ধার হয়েছে। সেই সমস্ত জিনিসকে কিন্তু এবার এখান থেকে, এই বাড়ি থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়ার একটা প্রসেসিং কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং রাজ্য পুলিশের যারা জওয়ান রয়েছে তাদের উপস্থিতিতেই এই যে বাড়ির ভেতরের ছবিটাতে, বাড়ির ভেতরে কিন্তু পদস্থ আধিকারিকরা তারা এখনও পর্যন্ত কিন্তু রয়েছেন। বাড়ির ভেতর আলো জ্বলছে, দেখতে পাওয়া যাচ্ছে যে সেই ভেতরেই কিন্তু তারা আধিকারিকরা রয়েছেন এবং সেখানেই কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটা, সেখানে সারাদিন ধরে যে প্রক্রিয়া সেটা কিন্তু চলেছে। আর কিছুক্ষণ পর হয়তো আমরা বুঝতে পারবো ঠিক কত টাকা এখান থেকে উদ্ধার হলো। যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে টুইট করে বলেছিলেন 5.5 কোটি টাকা, সেটা কতটা বাড়লো সেই সমস্ত বিষয় কিন্তু আর কিছুক্ষণ পর হয়তো সামনে আসবে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির নিরাপত্তা কিন্তু আরও বাড়ানো হয়েছে। এই যে বাড়ি, এই বাড়ির শুধুমাত্র যে সামনের অংশ সেটা নয়, এই বাড়ির আশেপাশে পেছনের অংশ, সাইডের অংশ, সমস্ত জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং রাজ্য পুলিশের জওয়ানদের মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। এই যে ট্রাঙ্কগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে সেই ক্ষেত্রে। পাশাপাশি এই যে বাড়ির সামনের ছবিটা দেখাবার চেষ্টা করব। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, রাজ্য পুলিশের জওয়ানরা রয়েছে এবং সাধারণ মানুষ প্রচুর পরিমাণে রাস্তার ওই পাশে যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কেও কিন্তু সাধারণ মানুষ, উৎসুক মানুষ এসে উপস্থিত হয়েছেন। কারণ তারা কল্পনা করতে পারছেন না যে দেউচার মতো একটা গ্রামে যে এখানে এত কোটি কোটি টাকা, এত কেজি কেজি সোনা এই বাড়ির মধ্যে এইভাবে মজুত করে রাখা হবে, সেটা কিন্তু তারা বিশ্বাস করতে পারছেন না। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু বোঝা যাবে যে এই ব্যবসায়ী টুলু মণ্ডল ঘনিষ্ঠ, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বাড়ি থেকে ঠিক কত টাকা উদ্ধার করতে পারলো পুলিশ, সেটা কিন্তু আর সময়ের অপেক্ষা। সেই প্রসেসিং কিন্তু একেবারে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবেই কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। রাজ্য পুলিশের যারা পুলিশ প্রশাসন রয়েছে, রাজ্য পুলিশের কর্মী রয়েছে, তাদেরকেও মোতায়েন করে রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে যে 5টি ট্রাঙ্ক এখানে বাড়ির ভেতর। নজর থাকবে, নজর রাখো। দেখুন, যতদূর আমি জানতে পেরেছি এই মিনার মণ্ডল হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয় হয়। তো আপনারা জানেন যে এই টুলু মণ্ডলের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল অর্থাৎ পার্টি, তারা বীরভূমের পাথর যে সিন্ডিকেট, সেই পাথর সিন্ডিকেটটা চালাতো। তাহলে বুঝতেই পারছেন যে যদি একজন টুলু মণ্ডলের আত্মীয়, তার কাছে যদি বিপুল পরিমাণ আর্থিক যে জিনিসপত্র পাওয়া যায়, তাহলে তাহলে পরে টুলু মণ্ডলের কাছে কত আছে, মিনার মণ্ডলের কাছেই যদি এত হয়, তাহলে টুলু মণ্ডলের কত সম্পত্তির মালিক, নামে বেনামে তার কাছে আছে কত সম্পত্তি, এটাই হচ্ছে এখন তদন্তের বিষয়। বীরভূম ডিস্ট্রিক্টটাই তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল। বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসেও নাকি কন্ট্রোল করতো। তো টুলু মণ্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে?
প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। এটা 20 কোটি 25 কোটি 30 কোটি এর মধ্যে আর চার্ম নেই। চার্ম হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। টুলুর মেয়ের বিয়ে তাহলেই দেখতে পাবে 100 কোটি টাকার বেশি খরচা হয়েছে। বোম্বের থেকে সলমান খানের মতন আর্টিস্টরা সব পাইকে এসেছিল, হ্যাঁ, তাদেরকে নাচিয়েছে। তো সে তো সরকারকেও নাচায়। টুলু মণ্ডলের মেয়ের বিয়ে আপনারা দেখেননি, নেমন্তন্ন করেনি না? আম্বানির মেয়ের বিয়ের সঙ্গে ছেলের বিয়ের সঙ্গে তুলনা করতে পারা যায় টুলু মণ্ডলের মেয়ের বিয়ে। তো সেখানে সেই লোকটা বাড়ি থেকে 5 কিলো 15 কিলো সোনা বেরোবে না, 5 কোটি টাকা বেরোবে না। কপাল ভালো ওই প্যাকেটে করা জিনিসগুলো যে বেরোয়নি, যেগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে, হাটে বাজারে, ওদের ক্লাবে, ওদের পার্টি অফিসে, ওদের কলেজে, ইউনিয়ন রুমে, সেগুলো বেরোয়নি। এদিক দিয়ে টুলু মণ্ডলের গুড ক্যারেক্টার সার্টিফিকেট লেখা উচিত। তৃণমূলকে ভালো করে যদি ঝাড়াই বাছাই করা হয় পঞ্চায়েত টু মমতা, তাহলে 8 লক্ষ কোটি টাকার যে দেনা 1 সপ্তাহে মিটে যাবে রাজ্যের। তার আসল সত্য উদ্ঘাটিত হোক। আসল সত্য বলতে কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং এই টাকার পিছনে কারা কারা যুক্ত আছে, প্রত্যেককে গ্রেফতার করা হোক। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতামন্ত্রীর বাড়ি থেকে টাকা রিকভারি হচ্ছে। তারপরে আবার বাংলা মানুষ কিছুদিন পর দেখতে পাচ্ছে সেই মানুষগুলো যাদের বাড়ি থেকে টাকা রিকভারি হলো ওয়াশিং মেশিনে ঢুকে পরিশুদ্ধ হয়ে আবার খোলা আকাশের নিচে স্বাধীনভাবে চলাফেরা করছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। মাত্র কয়েক মাস আগে আপনারাও মাধ্যমে বা সব নিউজ চ্যানেলের মাধ্যমে সারা বাংলা মানুষ দেখেছে যে তার পরিবারে কোনো একজন সদস্যর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তখন বোম্বে থেকে বড় বড় কলা কুশলীদের নিয়ে আসা হয়েছিল, কোটি কোটি টাকা খরচা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কারা কারা গিয়েছিল, সব ওদের সঙ্গে সম্পর্ক ছিল, প্রত্যেকটি বিষয় তদন্তের আওতায় আনা হোক। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটা নিয়ে পোস্ট করেছিলেন, অর্থাৎ তিনি জেলা পুলিশকে এর কৃতিত্ব দিয়েছেন, বাহবা দেন, প্রশংসা করেন। কারণ এইভাবে যে ধরপাকড় শুরু হওয়া, এই যে অভিযান শুরু হওয়া, সেই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন যে জিরো টলারেন্স দুর্নীতিতে, সেটাই ব্যক্ত করেছেন। একদম ডান দিকে তার পোস্ট আপনাদের দেখাচ্ছি। বাড়িতে টাকা সোনার পাহাড়, মিনার মণ্ডল সহ 7 জনকে আটক, পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজকে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মদন মিত্র। এর আগে আমরা দেখেছিলাম তার ছোট ছেলে, তার বড় ছেলে, তার স্ত্রী, এবং আজকে মদন মিত্র পৌঁছে যান। প্রায় 7 ঘন্টা হতে চললো। মদন মিত্রকে কি কি জিজ্ঞাসাবাদ করছেন আধিকারিকরা, কোন কোন বিষয় জানতে চাইছেন, সোর্স কি বলছে সুপ্রিয়? একদমই, তুমি যেমনটা বললে যে প্রায় 7 ঘন্টার কাছাকাছি সময় হতে চললো। এখনও পর্যন্ত কিন্তু মদন মিত্র, কামারহাটির বিধায়ক, তাকে জিজ্ঞাসাবাদ বা ইন্টারোগেশনের যে প্রসেস সেটা চলছে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। মূলত পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, 2টি পুরসভা, একদিকে কামারহাটি এবং টিটাগড়, এই 2 পুরসভাতে 125 জন নিয়োগ হয়েছিল এবং সেই নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ রয়েছে। এবং সেই বেনিয়ম কিভাবে হয়েছিল, সুপারিশের ভিত্তিতে এই 125 জনের চাকরি হয়েছিল, কিন্তু সেই সুপারিশের বিনিময়ে কোনো রকম আর্থিক লেনদেন হয়েছিল কিনা, যদি আর্থিক লেনদেন হয়ে থাকে কে বা কারা লাভবান হয়েছিলেন, কত টাকার লেনদেন হয়েছিল। তার কারণ ইতিপূর্বে এই পুরনিয়োগ দুর্নীতিতে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিলেন, মদন মিত্রের 2টি বাড়িতে তল্লাশি চালানো হয়, সেই সময় তাদের হাতে বেশ কিছু নথিপত্র আসে। এমনকি 2টি ব্যাংকের, মদন মিত্র এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা 2টি ব্যাংকের যে লেনদেন, সেটা কিন্তু কোথাও গিয়ে তাদের মনে হয়েছে সন্দেহজনক বা সাসপিশিয়াস। আর সেই লেনদেন সংক্রান্ত বিষয়ে কিন্তু তদন্তকারীরা তাকে এখন জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। অর্থাৎ কোথাও গিয়ে কোনোভাবে এই সুপারিশের ভিত্তিতে যে চাকরি
চাকরি হয়েছিল তার মাধ্যমে আর্থিকভাবে মদন মিত্র লাভবান হয়েছিলেন কিনা সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এমনকি বিভিন্ন যে সমস্ত নথিপত্র এখনও পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছেছে তার উপরে ভিত্তি করেই কিন্তু মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এমনকি তার দুই ছেলে এমনকি স্ত্রী তাদেরকে ইতিপূর্বে যখন জিজ্ঞাসাবাদ করা হয় গত একবার সপ্তাহে ছবিটা দেখাই, তারা তুমি যে কথা বলছিলে একেবারে তারিখ ধরে ধরে কবে কাকে ডাকা হয়েছিল, কে কবে হাজিরা দিয়েছিলেন। সুব্রত মিত্র মদন মিত্রের ছোট ছেলে 22 তারিখে হাজিরা দিয়েছিলেন। 23 তারিখে মদন মিত্রের বড় ছেলে স্বরূপ মিত্র তিনি হাজিরা দিয়েছিলেন। অপনা মিত্র মদন মিত্রের স্ত্রী 24 তারিখে হাজিরা দিয়েছিলেন। আর আজকে 29 তারিখ হাজিরা দিলেন মদন মিত্র। যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটা অত্যন্ত রেসপন্সিবল বডি, তারা কাউকে ডেকে যখন পাঠিয়েছে তখন ডাকার সঙ্গত কারণ থাকবে। নাম্বার 1, যিনি গেছেন তাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পরে ইফ দ্য আনসারস আর স্যাটিসফ্যাক্টরি ফার্দার প্রশ্ন করা হতে পারে, নাও হতে পারে, ইনভেস্টিগেশন চলতে পারে। সুতরাং একটা ইনভেস্টিগেশন চলার সময় যদি একটা বাইনারি সেট করে দেওয়া যায় যে এটা হলে এটা, এটা না হলে এটা, I think that is not just for the investigating agency or for the law of the country. আমরা ইনভেস্টিগেশনে নাক গলানো আমার মনে হয় না কারো সমীচীন হবে। যেটা এজেন্সি মনে করবে, ইডি যেটা মনে করবে সেটা তারা করবে, এ বিষয়ে আমরা নিশ্চিত। ইডিকে তো রাজনৈতিক একটা ভাবনা থেকে ব্যবহার করা হচ্ছে, সেটা তো রাজনৈতিক শক্তি ব্যবহার করছে। তদন্তটা কি আজ মদন মিত্রকে দিয়েই তো একটা টেস্ট কেস হয়ে যাবে যে মদন মিত্র সন্ধ্যাবেলা যদি হাসতে হাসতে বেরিয়ে আসেন, তার মানে হচ্ছে যে ইডির চিঠি মানে হচ্ছে আপনাকে ওটা একটা মিসড কল যে আপনি ভালো শিবিরে চলে যান, তাহলে আপনাকে সন্ধ্যের পর 2 ঘন্টা বসিয়ে চা খাইয়ে ছেড়ে দেওয়া হবে। আর যদি কোনো কারণে ভগবান না করেন, বা ওটা ভগবানের ব্যাপার আমি তো বলতে পারবো না, অন্য কিছু ঘটে, কড়া স্টেপের কিছু ঘটে, তখনই একমাত্র মনে হবে যে ইডি যেটা করেছে সেটা নিরপেক্ষভাবে সত্যি তদন্তের জন্য তদন্ত হচ্ছে। আর ছেড়ে দিলে প্রমাণ হবে যে ওদের চিঠিগুলো হচ্ছে বিজেপির হয়ে মিসড কল। চিঠি দেব, চাপ খাবেন, চলে আসুন, বাঁচিয়ে দেবো। আজকে আবার সুমিত রায়ের খোঁজ শুরু করলো পুলিশ এবং শটান তার বাড়িতে আলিপুরে তার বাড়িতে পুলিশ হাজির হয় যে কোথায় সুমিত রায়। সেই সুমিত রায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। সেবাশ্রয়ের রিসর্ট মালিকের থেকে তোলাবাজির অভিযোগ এবার উঠেছে। বিষ্ণুপুর থানায় অভিযোগের পর তদন্তে নেমেছে পুলিশ। সুমিত রায়কে বাড়িতে না পেয়ে মায়ের হাতে নোটিশ দিয়ে দেয় পুলিশ। এই মুহূর্তে পুলিশ সুমিত রায়ের বাড়ির সামনে হচ্ছে, বারবার নক করা হচ্ছে। দেখো পুলিশের তরফ থেকে নক করা হচ্ছে সুমিত রায়ের বাড়িতে, তার কারণ পুলিশ এই মুহূর্তে বিষ্ণুপুর থানা তদন্তকারী আধিকারিকরা তারা এসছেন, সঙ্গে বেহালা থানা তাদের অ্যাসিস্ট্যান্সের জন্য এসছে সুমিত রায়ের বাড়িতে। তার খোঁজে এসছে, তার বাড়িতে তল্লাশি চালাতে এসছে। কেন এসছে? তার কারণ সম্প্রতি বিষ্ণুপুর থানায় এক রিসর্ট কর্তৃপক্ষ অভিযোগ জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় 1 এবং সেবাশ্রয় 2 প্রকল্প ছিল, সেই প্রকল্পের জন্য সেই রিসর্ট দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। প্রায় তাদের ব্যবসা বন্ধ হয়েছে, তাদের থেকে তোলাবাজি করা হয়েছে, যার থেকে তাদের 20 থেকে 25 লক্ষ টাকা তোলা হয়েছে। যদি রিসর্ট কর্তৃপক্ষ সাহায্য না করতো তাহলে তাদেরকে কিন্তু তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল, ভাঙচুর চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়া হবে, নোটিশ দেওয়া হবে। দেখতে পাচ্ছ যে সুমিত রায়কে নোটিশ দেওয়ার জন্য এসেছেন। দরজা খোলা হলো এই মুহূর্তে। সুমিত কি বাড়িতে আছেন? সুমিত বাবু বাড়িতে আছেন? সার্চের কোনো ব্যাপার নেই ম্যাডাম, এখানে আমরা ওনাকে ডেকেছি 3 ডেজের মধ্যে ওনাকে দিতে হবে। সুমিত রায়কে নোটিশ দেওয়া হলো, সেটি তার মা রিসিভ করলেন। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় পোতা আছে। ছেলে পালিয়ে গেল কেন? জানি না। এই অভিযোগগুলো সম্পর্কে কি বলবেন? আপনি তো মা। আমি চাইবো তাড়াতাড়ি সব কিছু মাঠ হয়ে যাক। কোথায় এগুলো অভিযোগ পুরো পেট, আমার ছেলে ওরকম না।
পুরো ফেক ঘটনা, সাজানো হয়েছে, ওকে জালে ফাঁসানো হচ্ছে। আমার ছেলে ওরম না। সুমিত্রায়ের বাড়িতে সুমিত্রার মাকে নোটিশ দেওয়ার পর এই মুহূর্তে বিষ্ণুপুর থানার যে টিম তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে তারা কথা বলছেন নিজেদের মধ্যে। তার কারণ আমরা দেখলাম বিষ্ণুপুর থানার যিনি তদন্তকারী অফিসার তিনি এসেছিলেন সুমিত্রার মায়ের সঙ্গে কথা বলতে চান, কিন্তু সেক্ষেত্রে সুমিত্রার মা স্পষ্ট জানান যে সার্চ ওয়ারেন্ট ছাড়া কথা বলতে পারবে না বা ভেতরে প্রবেশ করতে পারবে না। সুমিত্রায়ের মাকে নোটিশ দেওয়া হয় সুমিত্রায়ের নামে, তাকে আগামী 3 দিনের মধ্যে বারুইপুর পুলিশ জেলার এসপি দপ্তর সেখানে তাকে যেতে বলা হয়েছে। ক্যামেরা অরিত বাসুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা।